जी सर रेडी जी सर আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ফিজিক্সের লাস্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাকে আমাকে শুনতে পাচ্ছ কিনা স্পষ্ট জানাও। যারা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ এবং ভিডিও স্পষ্ট দেখতে পাচ্ছ তারা একটু কমেন্টে জানিয়ে দাও, এবং তোমাদের যেই ফ্রেন্ডের সাথে ক্লাস করতে চাও তাকে মেনশন করা শুরু করো। প্রিয় বাচ্চা কাচ্চারা, আমাদের শেষ ক্লাসে তোমাদেরকে ফিজিক্সের শেষ ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। কে কে ক্লাসে উপস্থিত হয়েছো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। মাইক্রোফোন যদি ঠিক থাকে আমাকে একটু জানাও। আর যদি মাইক্রোফোন ঠিক থাকে আমরা ক্লাসটা শুরু করে দিতে চাই। আইবুল আলম আমাদের বাংলা ভাই কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম। বাংলা ভাই ওয়ালাইকুম আসসালাম। শিমুল বলছে নমস্কার স্যার। নমস্কার। অরিত্র ক্লিয়ার স্যার, ডান ডান। আইবুল আলম সাহেব শুনতে পাচ্ছে। শেষ ক্লাস কেন স্যার, আরো ক্লাস চাই, মজা নিতেছে। আচ্ছা, তাহলে যেহেতু বাংলা ভাই মজা নিতেছে তাহলে আমরা মজা দিয়ে ক্লাসটা শুরু করতে চাই। যেতে নাহি দিব হয় তবু চলে যেতে হয়, তবু যেতে দিতে হয়, এরকম একটা কথা ছিল না? ঠিক আছে ঠিক আছে, আমরা আমাদের ক্লাস শুরু করতে চাই। আজকের ক্লাসে আমরা চমৎকার টপিক পড়ব। আজকের ক্লাসে আমরা পড়ব তোমাদের সাথে ফিজিক্স 5 অধ্যায় 11, 12, 13। অধ্যায় 11, 12, 13 চতুর্থ পড়ব আমরা। ইলেকট্রনিক্স পড়ব আমরা, এবং তড়িৎ প্রবাহের চুম্বকীয় পড়ব। তার মানে মোটামুটি সবগুলি ক্লাসই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারগুলো থেকে আগের বছরে আমরা বহু প্রশ্ন আসতে দেখেছি। তো শিক্ষার্থীরা, তোমরা তো যুক্ত হয়েছ, মেনশন দেওয়া শুরু করো। হ্যাঁ, যে ফ্রেন্ডদের সাথে ক্লাস করতে চাও মেনশন দেওয়া শুরু করো এবং শেয়ার করো শুরু করো, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং, ঠিক না? চলো 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 শুরু করে দিই আমরা। অনেকে যুক্ত হয়েছ, কে কে যুক্ত হয়েছে একটু কমেন্টে জানাও তো। পরিচিত হতে চাই লাস্ট ক্লাসে। কে কে আগের ক্লাসগুলো করেছে আমাকে একটু জানাও তো কমেন্টে। আজকের ক্লাসটিতে আমরা চ্যাপ্টার 11, 12 এবং 13 নিয়ে আলোচনা করব। চলো শুরু করি, বিসমিল্লাহ বলে শুরু করতে চাই। আমাদের আজকের প্রথম টপিক বা প্রথম ক্লাস হচ্ছে চলতরিতের উপর। দেখো তো এই জিনিসগুলোকে কে কে ছিল, এই জিনিসগুলোকে কে কে ছিল আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও তো। এটাকে কোষ বলে, একটা থাকলে সেটা কোষ, একটা থাকলে সেটা কোষ, দুইটা থাকলে সেটা ব্যাটারি, তিনটা থাকলে সেটাও ব্যাটারি। কোষের সিরিজ সমবায়ী হচ্ছে ব্যাটারি, কোষের সিরিজ সমবায় কি হচ্ছে ব্যাটারি। ঠিক আছে, কোষের সমবায় আমরা একটু আলোচনা করতে চাই তোমাদের সাথে। একটু যদি আলোচনা করতে চাই তোমাদের সাথে, একটু আলোচনা করতে চাইলে ছোট্ট একটা আলোচনা আছে তোমাদের সাথে। কোষের সমবায় নিয়ে কথা বলতে চাই। মিটন চৌধুরী বলছে পারি কিন্তু মনে থাকে না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড এটা আমার পছন্দ না। তাহলে ঠিক আছে। হ্যাঁ, কোষের সমবায় যদি আমরা বলি,
বাচ্চারা কোষের সমবায় যদি আমরা তোমাদের সাথে শেয়ার করি, এটা তো একটা কোষ, এটা একটা কোষ। শিক্ষার্থীরা এরকম কোষগুলি যদি প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস যুক্ত করি তখন তার নাম হচ্ছে সিরিজ সমবায়। আর যদি কোষগুলোকে সবগুলির প্লাস এক বিন্দুতে এবং সবগুলোর মাইনাস এক বিন্দুতে যুক্ত করি তখন তার নাম হচ্ছে সমান্তরাল সমবায়। সবগুলি এভাবে যুক্ত করলে সিরিজ সমবায়, অর্থাৎ সিরিজ সমবায়টার নামই দিয়েছি আমরা কি বলতো, ব্যাটারি। সিরিজ সমবায়টার নাম দিয়েছি আমরা কি বলতো, ব্যাটারি। তাহলে কোষের সমবায়কে আমরা আবারও বলতে চাই, কোষের সমবায়কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সাউন্ডটা একটু বাড়ালে ভালো হয়, একটু সাউন্ডটা চেক করো তো, সাউন্ড ঠিক আছে কিনা একটু চেক করো, চেক করে আমাকে একটু জানিয়ে দাও। আমাদের যারা টিমের আছেন তারা একটু সাউন্ড চেক করেন। তারা একটু সাউন্ড চেক করেন, চেক করে আমাকে জানিয়ে দেন ঠিক আছে কিনা। নয়েজ বেশি হচ্ছে, এখন ঠিক আছে। নয়েজ ক্যান্সেলেশন অন করা আছে। আশা করছি প্রবলেম হওয়ার কথা না। ইন্টারনেট ইস্যু হইতেছে। ঠিক আছে। ঝড় হয়েছে তো, ঝড় হচ্ছে মনে হয় আশপাশে, এজন্য ইন্টারনেট একটু প্রবলেম করছে। আমাদের মনে হয় ওয়্যার মাইক্রোফোনটা লাগাইলে ভালো হবে, ওয়্যার মাইক্রোফোনটা লাগাইলে স্যার এটা পাচ্ছে কিনা কাম করবো তাহলে কোথায় এটা খুলে লাগিয়ে দিলে ঠিক আছে। ঠিক আছে, এখন আর ইস্যু হবে না। আমরা মোবাইলে ইন্টারনেট কানেক্ট করে দিয়েছি, আশা করি ঝড় বৃষ্টি যাই হোক প্রবলেম হবে না। চলো আগে তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করলাম আমাদের আজকের ক্লাস। প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম তোমাদের কাছে আবার চলে যাই, যে এইখানে এটা হচ্ছে কি বলতো, কোষের সমবায়। এইটা হচ্ছে কোষের সমবায়, কোষের সিরিজ সমবায়। এটা নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি। আচ্ছা, তোমাদের সাথে একটু আলোচনা করি আমরা একবার। এটা হচ্ছিল, যদি আমরা কি করি, দুইটা কোষকে যদি পাশাপাশি সিরিজে যুক্ত করি, দুইটা কোষকে যদি পাশাপাশি সিরিজে যুক্ত করি তখন দুইটা বা তিনটা চারটা, তখন তাহলে কি বলতো সিরিজ সমবায়। এটা এসি তড়িতের উৎস, তোমরা জানো ডিসি কে, ব্যাটারি কোষকে আমরা ডিসি উৎস বলতে পারি, কোষকে আমরা ডিসি উৎস বলতে পারি, এটা ডিসি হতে পারে। আর ব্যাটারিকে এসি উৎস হতে পারে। তারপরে আমরা আড়াআড়ি তার যদি নেই, আড়াআড়ি তার হচ্ছে হলো, আড়াআড়ি তার হচ্ছে হলো, যদি আড়াআড়ি তার যদি নেই আমরা, তাহলে আড়াআড়ি তার মানে হচ্ছে এখানে কি হয়েছে একটার উপর আরেকটা দিয়ে তার আছে, এখানে সংযোগ আছে। আর সংযুক্ত তার মানে এখানে তো সংযোগ থাকবেই। আর এটার উপর দিয়ে যদি আরেকটা তার চলে যায়, এরকম কোনো সিগনেচার থাকে, উপর দিয়ে চলে গেছে, তার মানে এখানে কোনো সংযোগ নাই। আচ্ছা, তারপরে হচ্ছে একমুখী সুইচ। তোমরা জানো সুইচকে আমরা এটা দিয়ে লিখতে পারি অথবা একটা ব্র্যাকেটের মতো দিয়ে লিখতে পারি, হ্যাঁ এরকম হতে পারে। তাহলে এই সুইচটার ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে কি বলতো, এটা একমুখী সুইচ। কিছু ধরনের সুইচ আছে দেখবা যে দুই দিক থেকেই কি করা যায়, অপারেট করা যায়। কিছু সুইচ আছে শুধু অন আর অফ হয়, মানে জাস্ট একদিকে অপারেশন করা যায়। আচ্ছা, ফিউজ, এই চিত্রটা মনে রেখো, এটা বারবার আসে পরীক্ষায়, এটা কিন্তু ফিউজ। আর যদি মাঝখানে আমরা কি করি বলতো, মাঝখানে এইখানে দাগটা না দেই, এই যে এই রোধকেও অনেক সময় এভাবে প্রকাশ করা যায়, রোধকে অনেক সময় এভাবে প্রকাশ করা যায়, তার মানে মাঝখানে দাগটা থাকলে বুঝবে এটা ফিউজ। আর যদি মাঝখানে দাগটা না থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে কি বলেন তো, মাঝখানে দাগটা যদি না থাকে তখন বুঝতে হবে এটা হচ্ছে একটা রোধ। বাল্ব তোমরা জানো এইভাবে দেখা যায়, এইভাবে দেখানো যায়, আবার এইভাবে যদি কি বাতি দিয়ে দেই তখনও দেখানো যায়, এটাও একটা বাল্ব। আর যদি দুইটা, একটা দাগ বড় একটা ছোট থাকে তখন সেটা কোষ হবে। আর যদি দুইটা দাগ সমান থাকে
তখন তার নাম হয়ে যাবে কি বলেন তো, তখন তার নাম হয়ে যাবে রোধ ধারক। আর এরকম যদি থাকে তা এটা কুণ্ডলী বা আবেশক বলি আমরা, আবেশক বলি। তারপর হচ্ছে হ্যাঁ, এই রোধের মধ্যে যদি এখানে অ্যারো থাকে তখন বুঝতে হবে এটা হচ্ছে একটা রিওস্টেট। রিওস্টেট মানে পরিবর্তনশীল রোধ। তোমরা যদি ফ্যানের সাথে একটা রেগুলেটর দিয়ে দাও, শিক্ষার্থীরা তোমরা যদি ফ্যানের সাথে একটা রেগুলেটর দিয়ে দাও, রেগুলেটর দিয়ে দিলে তখন তার নাম হয়ে যাবে কি বলেন তো, তখন তার নাম হয়ে যাবে হচ্ছে কি একটা পরিবর্তনশীল রোধক। ফ্যানের রেগুলেটর ঘুরাইলে, নর্মালি একটা ফ্যান যদি ডিরেক্ট থাকে তখন তার রোধটা চেঞ্জ হয় না বা চেঞ্জ করা যায় না, কিন্তু যদি রেগুলেটর দিয়ে দিই তখন কি করা যায় বলতো, রেগুলেটরটাকে অপারেট করে রেগুলেটরটাকে ঘুরিয়ে আমরা কি করতে পারি বলতো, রোধের মানটা পরিবর্তন করতে পারি। হ্যাঁ, বণিক বলেছে স্যার কোষে সমবায় পড়াচ্ছিলেন। হ্যাঁ, সমবায় আপাতত দুইটাই তোমাদের জন্য, একটা সিরিজ আর একটা সমান্তরাল। হ্যাঁ, অলরেডি ওটা শেষ করেছি আমি। তারপরে একটু যদি তোমার জন্য একটু বলে দেই, এরকম যদি কোষ থাকে, এটা একটা থাকলে কোষ, এরকম যদি একটার মাইনাসের সাথে অপরটার প্লাস এভাবে যুক্ত থাকে তখন তার নাম হচ্ছে সিরিজ সমবায়। এই সিরিজ সমবায়টার নামই হচ্ছে ব্যাটারি। আর যদি সবগুলির প্লাস একটা বিন্দুতে সবগুলোর মাইনাস একটা বিন্দুতে যুক্ত থাকে তখন তার নাম হয়েছে সমান্তরাল। একটা জিনিস মনে রাখতে হবে তোমার, এখানে যদি ই মানের 3টা কোষ থাকে বা n সংখ্যক কোষ থাকে, এখানে যদি ই মানের 3টা বা n সংখ্যক কোষ থাকে তাহলে তুল্য কোষ মানে এই সবগুলি মিলিয়ে যদি একটা চিন্তা করি, তার নাম হচ্ছে তুল্য কোষ। সেই তুল্য কোষ হচ্ছে কি n সংখ্যক থাকলে কি n গুণ। কিন্তু সমান্তরালের ক্ষেত্রে বিষয়টা আলাদা। সমান্তরালের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে অনেকগুলি কোষ যদি সমান্তরালে থাকে তাহলে এই সবগুলি মিলিয়ে কয়টা কোষের মতো, এটাও যদি ই হয় তাহলে এই সবগুলি মিলে ই এর মতোই আচরণ করবে। সমান্তরালের ক্ষেত্রে যতগুলি কোষ ইউজ করি না কেন সবগুলি মিলে ই এর মতো আচরণ করবে। এবং সিরিজের ক্ষেত্রে যেই কোষগুলো ব্যবহার করব, তার যোগ হয়ে যাবে অথবা একই মানের থাকলে n গুণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। বিভিন্ন সমবায়ে তড়িৎচালক শক্তি, হ্যাঁ আপাতত এই দুইটা জানলেই চলবে। তোমাদের আরো সমবায় আছে, সবগুলো আসলে তোমাদের জন্য না বা তোমাদের পরীক্ষা আসবেও না বা আসা উচিত না। আপাতত এই দুইটা জেনে নাও যে যদি কি হয় বলতো, সিরিজে থাকে তাহলে সবগুলি যোগ করবা, ভিন্ন ভিন্ন থাকলে সবগুলো যোগ করে দিবে। আর যদি সমান্তরালে থাকে একই রকম থাকলে সবগুলি ই এর মতো আচরণ করবে। আর যদি ভিন্ন ভিন্ন মানের থাকে তবে সুপিরিয়রটা, অর্থাৎ যদি এরকম হয় 10 ভোল্ট, এটা কত বলতো 10 ভোল্ট, এটা মনে করলাম 5 ভোল্ট, তাহলে এই দুইটা মিলে সুপিরিয়রকে 10 ভোল্টের মতো আচরণ করবে। আর যদি দুইটাই 10 ভোল্ট হয় তাহলে তো 10 ভোল্টের মতোই আচরণ করবে। আর যদি এখানে 10 ভোল্ট 5 ভোল্ট দেয় তাহলে কি হবে 15 ভোল্টের মতো আচরণ করবে। আর যদি কি হয় বলতো সবগুলো 10 ভোল্ট হয় তাহলে 20 ভোল্টের মতো আচরণ করবে। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও তো, কমেন্টে জানাও তো বুঝতে পেরেছো কিনা। যারা ক্লাসে উপস্থিত হয়েছো কোষের সমবায়টা কি বুঝতে পেরেছো? রমিনা, বোর্ডে লেখা আছে দেখো, এরকম 3টা থাকলে যদি এমন থাকে শিক্ষার্থীরা, যদি পাশাপাশি এমন ভোল্টেজ থাকে, মনে করো এটাও 12 ভোল্ট, এটাও 12 ভোল্ট, এটাও 12 ভোল্ট, তাহলে সবগুলি মিলে যদি একটা চিন্তা করি আমরা তাহলে 12 গুণন 3 ভোল্ট, 3 12 36 ভোল্টের মতো কাজ করবে। আর যদি এরকম হয় এটা 12 ভোল্ট, এটা 10 ভোল্ট, এটা 5 ভোল্ট থাকে তাহলে সবগুলি মিলে 12 প্লাস 10 প্লাস 5 27 ভোল্টের মতো কাজ করে। আর সমান্তরালের ক্ষেত্রে সহজে যদি মনে রাখতে চাও, যদি সমান্তরালে এরকম 3টা যুক্ত থাকে, এটা 12 ভোল্ট, এটা 12 ভোল্ট, এটা 12 ভোল্ট থাকে তাহলে সব মিলিয়ে 12 ভোল্টের মতো কাজ করবে। আর যদি এরকম থাকে 12 10 5, 12 ভোল্ট 10 ভোল্ট 5 ভোল্ট, তাহলে সব মিলিয়ে কতর মতো কাজ করবে, সব মিলিয়ে 12 ভোল্টের মতো কাজ করবে। আশা করি বুঝতে পেরেছ।
সুপিরিয়রটার মতো কাজ করবে। এগিয়ে যেতে চাই। 10 ভোল্ট 5 ভোল্ট কেন কাজ করবে না, কেন কাজ করবে না আপাতত উত্তর নাই। আপাতত সুপিরিয়রটার মতো কাজ করবে, মানে সবগুলি মিলিয়েই 12 ভোল্টের মতো আউটপুট দিবে। হ্যাঁ, এগুলি কাজ করছে না এরকম না, কিন্তু সব মিলিয়ে 12 ভোল্টের মতো কাজ করছে, আউটপুট 12 ভোল্ট দিচ্ছে। হ্যাঁ, এগুলো কাজে লাগতেছে, কিন্তু 12 ভোল্ট আউটপুট দেওয়ার জন্য। ইন্টারে উঠলে আমরা কোষের সমবায় ডিটেলস পড়বো। আচ্ছা দেখো, এটাকে বলতেছি আমরা গ্যালভানোমিটার, জি থাকলে এ থাকলে হ্যাঁ মিটার, বি থাকলে ভোল্ট মিটার, আর ভূ সংযোগ তার থাকলে এরকম 3টা দিছে, তুমি 4-5টা গুলো দিতে পারবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা আমাদের যদি একটু আলোচনায় চলে যাই, দেখো তো এতক্ষণ যে বললাম আমাকে বলতে পারো কিনা এটা কিসের প্রতীক বলো তো, কে কে পারো আমাকে একটু জানিয়ে দাও তো, এটা কিসের প্রতীক, কে কে পারো দেখি, কে কে পারো বলো তো এটা কিসের প্রতীক। পরিবর্তনশীল রোধক একজন বলছে, আর কি কেউ জানো না? বলো বলো তো দেখি। হ্যাঁ সাব্বাস, এটা পরিবর্তনশীল রোধক, সাব্বাস। আমরা বলছিলাম রোদের মধ্যে অ্যারো থাকলে সেটা পরিবর্তনশীল রোধক হবে। এখানে ভিতরে ক্রস করেছে অ্যারো, অ্যারো চাইলে এখানে দূর থেকেও থাকতে পারতো। হ্যাঁ হ্যাঁ, এটা একটু মনে রাখবে, আগাই। গুড, ভেরি গুড। আচ্ছা, একটা বৈদ্যুতিক হিটারে নাইক্রোমের তার আপেক্ষিক রোধ দেয়া আছে, এত মিটার লম্বা এবং এত ক্ষেত্রফল বিশিষ্ট তারের রোধ কত হবে বলতে পারো দেখি, বলো তো আমাকে, কে কে বলতে পারো। তাহলে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম রোধ কয়টি বিষয়ের উপর ডিপেন্ড করে, মনে আছে কিনা আমরা জানি না। তোমাদেরকে শিখিয়েছিলাম রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে। কি কি বলতো? তাপমাত্রা, ক্ষেত্রফল, উপাদান, দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। এর মধ্যে তাপমাত্রা, উপাদান, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, যদি কোনো কারণে আমরা কি চিন্তা করি বলতো, দৈর্ঘ্য আর ক্ষেত্রফল, হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আবার আপেক্ষিক রোধ, দুইটা বিষয়ের উপর নির্ভর করে, তাপমাত্রা এবং উপাদান। আপেক্ষিক রোধ দুইটা বিষয়ের উপর নির্ভর করে, তাপমাত্রা এবং উপাদান। ঠিক আছে, যদিও আপেক্ষিক রোধের যে সমীকরণ আছে, অর্থাৎ আর ইকুয়াল টু, আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম রো এল বাই এ, তাহলে রো ইকুয়াল টু কি শিখেছি বলতো, আর এ বাই কত এল। তাহলে এই সমীকরণে যদিও রোর সমীকরণে এ এবং এল আছে, তথাপি আপেক্ষিক রোধ শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে, উপাদান এবং তাপমাত্রা। অর্থাৎ আমি যদি বলি তোমারে যে আমার কাছে 100 মিটার দৈর্ঘ্যের একটা তামার তার আছে, আবার 200 মিটার দৈর্ঘ্য 150 মিটার দৈর্ঘ্যের একটা তামার তার আছে, দুইটাই তামা, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য চেঞ্জ আছে, তাহলে এটার রোধ আর এটার রোধ মিলবে না। কিন্তু যেহেতু কি হয়েছে বলতো, দুইটাই তামার তৈরি, সেহেতু দুইটার আপেক্ষিক রোধ সেম, অর্থাৎ এটার আপেক্ষিক রোধ রো হইলে এটার আপেক্ষিক রোধ রো, কিন্তু এটার রোধ R1 হইলে এটার রোধ কত R2, অর্থাৎ কি R1 ইকুয়াল নট কত R2, কিন্তু রো 1 আর রো 2টা কি বলতো সমান। কারণ কি বলতো, আপেক্ষিক রোধ শুধুমাত্র উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এখানে কি প্রশ্ন করেছে আমাকে বলতো, রোধের মান জানতে চেয়েছে। তাহলে এই সমীকরণের মধ্যে যদি আমরা একটু মান বসিয়ে দিই, তাহলে কি আসতেছে, রোর মান কত 100 ইন্টু 10⁻8, তারপরে কত, আর এর মান কত দেওয়া আছে 2 ইন্টু 10⁻, কত 7, আর এল এর মান কত, এল এর মান হচ্ছে 15, কত আসে দেখো, এত ওহম। কথা ক্লিয়ার? না, ক্যালকুলেটর কাছে থাকবে না কেন? বাসা থেকে ক্লাস করতেছো তারপরেও ক্যালকুলেটর কাছে থাকে না, এটা কেমন কথা বলো? ফাতেমা তিশা, ক্যালকুলেটর কাছে নাই কেন আবার?
ওকে, ডান, এগিয়ে গেলাম। কোন তারের রোধ আর হলে এর দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হলে এর রোধ কিরূপ হবে? বলো তো আমাকে। রোধ আর দৈর্ঘ্যকে দ্বিগুণ করেছি, কে বলতে পারো? বলো, কে কে বলতে পারো? যারা আছো তারাই কমেন্ট করো, এটার জন্য ক্যালকুলেটর লাগবে না। যারা কমেন্ট করছো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অবশ্যই ক্যালকুলেটরের প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে, গুড। 4 গুণ হবে, একজন বলেছে 4 গুণ হবে, আরেকজন বলেছে দ্বিগুণ হবে। রোধ দ্বিগুণ করা হয়েছে। আচ্ছা দেখো, রোধের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক কি? রোধের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক। তাহলে রোধ দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধও কয় গুণ হবে বলো তো? দ্বিগুণ হবে। কিন্তু যদি প্রশ্নটা এরকম হয়তো দৈর্ঘ্যটা টেনে দ্বিগুণ করেছি, তাহলে আয়তন সেম থাকার কারণে যদি টেনে দ্বিগুণ করি তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ হলে নিয়মটা হচ্ছে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল অর্ধেক হবে। নিয়মটা হচ্ছে দৈর্ঘ্য যদি n গুণ করি টেনে তাহলে ক্ষেত্রফল 1/n গুণ হবে। আমার কথা বুঝছো? ক্ষেত্রফল 1/n গুণ হবে। যদি রোধকে দ্বিগুণ করি, যদি দৈর্ঘ্যকে দ্বিগুণ করি, কিভাবে দ্বিগুণ করব? টেনে দ্বিগুণ করব। যদি দৈর্ঘ্যকে টেনে দ্বিগুণ করি তাহলে ক্ষেত্রফল 1/2 হবে, হাফ হবে। তাহলে যদি কি হয় বলতো? দৈর্ঘ্য দ্বিগুণ হয় তাহলে ক্ষেত্রফল যদি অর্ধেক হয়, যদি দৈর্ঘ্য দ্বিগুণ হয় ক্ষেত্রফল যদি কি হয় 1/2 বা অর্ধেক হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেই ক্ষেত্রে আবার রোধ কি হবে বলতো? 4 গুণ হবে। তাহলে আপাতত মনে রাখো, যদি কি হয় বলতো? টেনে দ্বিগুণ করি তাহলে r2 এর মানটা হবে n²r1। তার মানে কি বলতো? দৈর্ঘ্যের জন্য 2 আবার ক্ষেত্রফলের জন্য 2। ক্ষেত্রফল যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে হাফরে 2 হয়ে যাবে। আর যদি কি হয় বলতো? নর্মালি যদি বলে এটার মতো, এই প্রশ্নের মতো যদি বলে দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে, টানাটানি বলে নাই, তাহলে সেই ক্ষেত্রে n গুণ হবে। r2 হবে কি বলতো? r1 এর n গুণ। r2 হবে r1 এর কয় গুণ বলতো? n গুণ। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, আমার পরামর্শ হচ্ছে ক্যালকুলেটর সাথে নিয়ে যাবা। কোনো কারণে না দিলে জমা দিয়ে নেবে, পরে আসার সময় নিয়ে আসবা। হ্যাঁ, ক্যালকুলেটর সাথে নিয়ে যাবা, এটা আমার পরামর্শ আর কি। আচ্ছা, নির্দিষ্ট উপাদানের তৈরি একটি রোধের মান, সেন্ট জোসেফের 2 বার আসছে। দেখো, নির্দিষ্ট উপাদানের তৈরি একটি রোধের মান 5 ওহম, এর দৈর্ঘ্য দ্বিগুণ ক্ষেত্রফল অর্ধেক করা হলে আপেক্ষিক রোধের পরিবর্তন কত? বলতে পারো? বলো দেখি, কে কে বলতে পারো? কে কে বলতে পারো? বলে ফেলো দেখি। কে কে বলতে পারো? একজন বলছে 0। কারণ কি বলতো? নির্দিষ্ট উপাদান বলছে দৈর্ঘ্য দ্বিগুণ করছি ক্ষেত্রফল অর্ধেক করছি। যদি রোধের কথা বলতো, শুধু রোধ বলতো, তাহলে রোধ কয় গুণ হইতো? রোধ n² গুণ, অর্থাৎ কি বলতো? 4 গুণ হতো। কিন্তু যেহেতু আপেক্ষিক রোধ বলছে, তাহলে আপেক্ষিক রোধ কি বলতো? আনচেঞ্জড। আরেকজন ভদ্রলোক বলছে আপেক্ষিক রোধ বলে 0 ওহম বৃদ্ধি পায়। দেখো, আপেক্ষিক রোধের একক কিন্তু ওহম না, আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। হ্যাঁ, আপেক্ষিক রোধের একক কিন্তু ওহম না, ওহম মিটার। গুড, কোনো পরিবর্তন হবে না। ভেরি গুড, কোনো পরিবর্তন হবে না। কেন হবে না বলতো? এটা দৈর্ঘ্য বা ক্ষেত্রফলের উপর আপেক্ষিক রোধ নির্ভর করে না, শুধু উপাদানের উপর নির্ভর করে। কোন পরিবাহকে রোধ দেওয়া হলে তার পরিবাহিতা কত? বলো দেখি, কে বলতে পারবে? তাহলে আমরা তোমাদেরকে, যে তোমরা জানো যে জি হচ্ছে কি বলতো? 1/r। তাহলে রোধ যদি 0.5 হয় তাহলে কি হয় বলতো? 1/0.5 যদি আমরা করি তাহলে কত হবে? 2 সিমেন্স। হ্যাঁ, 2 সিমেন্স। হ্যাঁ, ঢাকায় বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি না, ঝড় হচ্ছে আর কি। হ্যাঁ, দেশের বিভিন্ন জায়গায় ঝড় হচ্ছে। প্রথম ক্লাসে 3 অধ্যায় পড়াই নাই, দ্বিতীয় ক্লাসে পড়িয়েছি, তুমি খেয়াল করোনি হয়তো বা। হ্যাঁ, দ্বিতীয় ক্লাসে আমরা পড়িয়েছি। প্রথম ক্লাসে 2 পড়াই নাই, দ্বিতীয় ক্লাসে পড়িয়েছি। হ্যাঁ, ওকে, ভেরি গুড।
এগিয়ে যাই প্রশ্ন হলে এরকমই হবে। হ্যাঁ, কঠিন প্রশ্ন বলতে সব কঠিন হবে না। কোনো বাল্বের গায়ে এটা লেখা আছে, তাহলে বলো দেখি এর রোধ কত বলতে পারো আমাকে? সাধারণত বাল্বের গায়ে 220 ভোল্ট এত ওয়াট লেখা থাকে, মনে করো 220 ভোল্ট 60 ওয়াট এরকম লেখা থাকে, তাহলে এটা পি এর মান দেওয়া থাকে, এটা ভোল্টের মান দেওয়া থাকে। কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যে, ঠিক আছে, নটর ডেম কলেজে 2017 সালে একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে হ্যাঁ 10 এম্পিয়ার এত ভোল্ট। তাহলে 10 এম্পিয়ার মানে কি বলেন? 10 এম্পিয়ার মানে হচ্ছে 10 এম্পিয়ার 220 ভোল্ট, এর মানে হচ্ছে এটা আই এর মান, এটা কিসের মান বলতো? ভি এর মান। তাহলে ভি ইকুয়াল টু কত বলতো? আই আর। তাহলে আর ইকুয়াল টু কত লিখতে পারি? ভি বাই কত বলতো? আই। ভি এর মান কত? ভি এর মান 220 আর আই এর মান কত বলতো? 10। তার মানে কত বলতো? 22 ওহম। বুঝছি কিনা? ডান সাব্বাস। হ্যাঁ ঠিক আছে, এগিয়ে গেলাম। দেখো কি বলেছে এই প্রশ্নটার দিকে তাকাই। 1 ভোল্ট 2.1 ভোল্ট তড়িৎচালক শক্তি। আচ্ছা 2 মনে হয় ভুলে আসছে, এটা হবে না। 1 ভোল্ট তড়িৎচালক বিশিষ্ট কোনো কোষ 10 ওহম রোধের মধ্য দিয়ে এত তড়িৎ পরিবহন করে, ওই কোষের অভ্যন্তরীণ রোধ কত বলতে পারো? বলে যত কি কি দেওয়া আছে বলো? আর এর মান দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? আই এর মান দেওয়া আছে, এটা কিসের মান দেওয়া আছে? ভি এর মান বা ই এর মান দেওয়া আছে। তড়িৎচালক শক্তিকে আমরা ই দিয়ে লিখি। তাহলে আমরা তোমাদেরকে কি শিখিয়েছিলাম? আই ইকুয়াল টু বলেন ই বাই আর প্লাস আর। নিশ্চয়ই মনে আছে তোমাদের? ঠিক আছে, কোষে আমরা কি বলেছিলাম বলতো? রোধক 2 প্রকার, একটা কি স্থির মানের রোধক আর একটা পরিবর্তনশীল রোধক। আর রোধ মানে বাধা 2 প্রকার, একটা কি বাধা 2 প্রকার, একটা কি বলতো? এটা হচ্ছিল কি বলতো? বর্তনীর রোধ বলতে পারো। বর্তনীর রোধ 2 ধরনের, একটা হচ্ছিল কি বলতো? কার্যকর রোধ, আর একটা কি বলতো? হারানো রোধ। কার্যকর রোধকে ক্যাপিটাল আর দিয়ে লিখি, হারানো রোধকে আমরা স্মল আর দিয়ে লিখি। বুঝছো কিনা দেখো? কত বলতো? স্মল আর কোন বিষয় 5 ওহম 5 ওহম 5 ওহম। হ্যাঁ, ক্যালকুলেটর নিয়ে অঙ্ক করে ফেলতে পারবে। গুড। তাহলে এখান থেকে স্মল আর এর মান বের করা কোনো বিগ ডিল? অবশ্যই কোনো বিগ ডিল না। হ্যাঁ, হাতে হাতেই ক্যালকুলেশন করা যাবে। দেখো কি চাই? একটি গাড়ির হেডলাইটের ফিলামেন্টের মধ্যে দিয়ে এত তড়িৎ যাচ্ছে, বিয়োগ পার্থক্য এত হলে রোধ কত? হলিক্রস কলেজে 2018 সালে আসছে। বলো, বাচ্চা অঙ্ক না? বাচ্চা অঙ্ক না এটা। তাহলে ভি এর মান, আই এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, তাহলে আমরা কি পাবো? ভি ইকুয়াল টু কত বলেন তো? আই আর। তাহলে আর এর মান বের করা কোনো বিগ ডিল? ভি বাই আই। ভি এর মান কত দেওয়া আছে? 12 আর আই এর মান কত দেওয়া আছে? 4। তার মানে কি 3 ওহম। বুঝছি কিনা দেখি? ফারজানা খানম বলতেছে, স্যার এখনো বৃষ্টি শুরু হয় নাই। কই এখনো বৃষ্টি শুরু হয় নাই? তুমি কোন এলাকায় থাকো ফারজানা, যে বৃষ্টি শুরু হয় নাই? বলো দেখি কোন এলাকায় থাকো যে বৃষ্টি শুরু হয় নাই? আচ্ছা 3-3-3। হ্যাঁ গুড। এগিয়ে যেতে চাই। সমান্তরাল সন্নিবেশের তুল্য রোধের মান আলাদা আলাদা প্রত্যেকটি রোধের মানের চেয়ে। সমান্তরাল সন্নিবেশের তুল্য রোধের মান আমরা তোমাদেরকে বলছিলাম, সমান্তরাল সমাবেশের তুল্য রোধ যদি আরপি হয়ে থাকে, তাহলে আরপি সূত্র কি বলতো? 1/r1 প্লাস 1/r2 ডট ডট কত বলতো? 1/rn, সেটার আবার ইনভার্স
তার মানে কি বলতো, রোধের মানের চেয়ে কি বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে। সিরিজের ক্ষেত্রে বেশি হবে, সমান্তরালের ক্ষেত্রে কম হবে। সমান্তরালের ক্ষেত্রে কম হবে, সিরিজের ক্ষেত্রে বেশি হবে। সমান্তরালের ক্ষেত্রে কম হবে, সিরিজের ক্ষেত্রে বেশি হবে। হ্যাঁ, ঠিক আছে, এটার মোটামুটি সবাই জানো। এগিয়ে গেলাম। চলো বিখ্যাত অঙ্কগুলি করি এখন। সার্কিট অ্যানালাইসিস। বলো তুল্যরোধ কত হবে? তুল্যরোধ করতে হলে কি লাগবে বলো তো? তড়িৎ প্রবাহ দিতে হবে। যদি একই তড়িৎ যায়, সেম তড়িৎ গেলে কি হয় বলো তো? সেম তড়িৎ পাশাপাশি দুইটা রোধের মধ্য দিয়ে সেম তড়িৎ গেলে সেটা হবে সিরিজ। আপাতত যদি ডিফারেন্ট তড়িৎ যায় সেটা হচ্ছে প্যারালাল। ঠিক আছে, অনেক কাহিনী আছে। ঠিক আছে, আসলে এক দুইটা অঙ্ক করে আসলে সকল তুল্যরোধ বের করা সম্ভব না। তারপর আমরা কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। যদি আমরা এই বর্তনীটার মধ্য দিয়ে তড়িৎ দিতাম, এখানে যদি তড়িৎ দেই, তড়িৎ এখানে গেলে কয়টা ভাগে ভাগ হবে বলতো? এখান দিয়ে কিছু একটা তড়িৎ যাবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে তড়িৎ যাবে। তাহলে এই তড়িৎটা কি এই দুইটার মধ্যে দিয়ে সেম তড়িৎ যায়? তাহলে এই দুইটা কি আছে? সিরিজে আছে। আবার এইখান দিয়ে কি করতেছে বলতো? আরেকটা তড়িৎ যাচ্ছে। তাহলে এই দুইটা সিরিজ করবো প্রথমে এই দুইটা সিরিজ করব। তার সাথে কি করবো বলতো? প্রথমে এই দুইটা সিরিজ করব, পরে তার সাথে কি করবো বলতো? পরে তার সাথে এই দুইটা সিরিজ, তার সাথে এটা সমান্তরাল, তারপরে আবার কি এর সাথে সিরিজ, তারপরে এটা সমান্তরাল। ঠিক আছে, দেখো তো কত আসে। বাচ্চা কাচ্চারা দেখো কত আসে। তাহলে ফার্স্টে কি করব? এই দুইটাকে সিরিজ করব। তাহলে RS1 এর মান কত? 3 + 5, তার মানে 8 ওহম। তারপরে RP-র সাথে মানটা কত হবে? RP1 কত হবে? 1/8 প্লাস কত বলতো? 1/10 ইনভার্স 1। ঠিক আছে, আর তারপরে কি হবে? এই RP1 এর সাথে RS2 বলতে কি হবে? RP1 এর সাথে 5 যোগ করব। তারপরে RP-র মানটা কি হবে? 1/RS2 প্লাস কত? 1/10, সেইটা ইনভার্স কত? 1। এত ওহম। বুঝছো কিনা দেখো। না, 14 ওহম হবে না। 14 ওহম হবে না। আশা করি বুঝতে পেরেছ। আলহামদুলিল্লাহ। চলো এগিয়ে যেতে চাই। দেখি তো এই সার্কিটটা কিভাবে সলভ করো, বলো দেখি। এই সার্কিটটা সলভ করো তো। কত আসে বলো তো দেখি, কমেন্টে জানাও। as soon as possible, যে তাড়াতাড়ি সবার আগে উত্তর দিবা তার জন্য কিছু নাই। হ্যাঁ, গোপাল কৃষ্ণ বণিক বলছে, স্যার তড়িৎ প্রবাহের ডাইরেকশন তো দেয়া নাই, তুমি যে কোনো দিকে তড়িৎ দিতে পারবে। কেন 0 ওহম হবে? কি বলে সে? কেন 0 ওহম হবে? এখন দুইটা কনসেপ্ট হতে পারে। ঠিক আছে, এক নাম্বার কনসেপ্ট এরকম হতে কিছু বলে নাই। বলছে তো যে সুইচ বন্ধ থাকলে, সুইচ বন্ধ মানে কি? সুইচ অন মানে এই দিকে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এই দিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তো তড়িৎ এই দিকে যদি প্রবাহিত হয়, তাহলে আসো এখান দিয়ে তড়িৎ যাবে, এখান দিয়ে তড়িৎ যাবে। তারপরে এই দুইটা মিলে কয়টা হয়ে গেল বলতো? একটা হয়ে গেল। এই দুইটা মিলে একটা হয়ে গেল। এটা তো কি হবে বলো? এটা কি হবে বলো? হ্যাঁ, এটা কি হবে বলো?
তাহলে এই দুইটা মিলে কি হবে সমান্তরাল একটা, তাহলে এই দুইটা থেকে আমরা কি পাবো বলতো একটা রোধ পাবো, তাহলে এই দুইটা থেকে একটা পাবো। আবার এই পাশের এই দুইটা থেকে কয়টা পাবো একটা পাবো, দুইটা মিলে আবার একটা তৈরি করবে। বুঝছো কিনা দেখো, এটার এক প্রান্ত এ, এই দুইটা মিলে এখন একটা, কারণ কি এই দুইটা এখন সুইচ বন্ধ মানে কি সুইচ অন। আমরা বলছিলাম এটার নাম হচ্ছে টেপা চাবি, মনে আছে কিনা আমরা জানি না, তোমরা জানো এটা হচ্ছে টেপা চাবি। টেপা চাবি মানে সুইচ বন্ধ মানে বা চাবি বন্ধ মানে সুইচ অন, আর চাবি খোলা মানে সুইচ অফ। তাহলে সেই ক্ষেত্রে এই যে এই 12 ওহমের এক প্রান্ত এ আরেক প্রান্ত এস, আবার এই 6 ওহমের এক প্রান্ত এ আরেক প্রান্ত কত এস, তাহলে এই দুইটা মিলে কয়টা হবে একটা, তাহলে এটাকে আমরা RP1 ধরবো। আর এই দুইটা মিলে আরেকটা হবে, সেটা কি RP2 ধরবো। তাহলে 12 আর 6 মিলে একটা, তাহলে কি হবে বলতো RP1 কি হবে 1/12 প্লাস 1/6 ইনভার্স 1, এখান থেকে একটা পাবা 4 ওহম। আর RP2 কি হবে 6 মিলিয়ে একটা পাবো 1/6 প্লাস 1/6 ইনভার্স 1, এটা 6 ওহম। তাহলে দুইটা মিলায় কি হবে সিরিজ হবে, তাহলে 10 ওহম হবে। তাহলে ফাইনালি সিরিজটা আসছে 10 ওহম। বুঝছো কিনা দেখো, না না উল্টো না, একই অর্থ। হা 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 7 হবে কেন, 7 হবে কেন 1/12 1/6 কোন হিসাবে বলছে সে 12, তাহলে একটা 2 একটা 1 3 3 4 12 4 হবে, 7 হবে না 10ই হবে। হ্যাঁ 7 ওহম কিভাবে বলতেছো, রে থ্যাংক ইউ, এটা 3 ওহম হবে। হ্যাঁ 7 ওহম, এই দুইটা মিলে 3 ওহম হবে, 6 ওহম না 3 ওহম, ঠিক আছে ওকে। এগিয়ে গেলাম, দেখি এরপরের সার্কিটটা কে কে পারো, যত দ্রুত সম্ভব বলো। দেখি তো এটা কে কে পারো, যে পারবা তার জন্য কিছু নাই। দেখি কে কে পারো, হারি আপ। সেন্ট জোসেফ কলেজ 19 সালে আসছে, এটা কে কে পারবা বলো তো। কে কে পারবা বলো এটা, কে কে পারবে বলো, কেউ পারবে না। সাত হবে, 2.9 হবে, 35 12 ওহম হবে, 2.97 2.9। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তোমরা সবাই পারো। তো দেখি ভালো করে শোনো, এই কনসেপ্টটার নাম দিয়েছি আমরা শর্ট সার্কিট। দেখো এইখানে দেখো, আমি যদি তোমাদেরকে আক্ষরিকভাবে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে তড়িৎ যখন এখান থেকে শুরু হবে, এখান দিয়ে এসে এখান দিয়ে গিয়ে আবার তড়িৎটা বর্তনীতে ফেরত আসে, তার মানে এই দুইটা রোধকে টাচ করবে না। এই দুইটা রোধকে তড়িৎ টাচ করার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে কেন টাচ করবে না, এই দুইটা রোধকে টাচ করার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে কেন টাচ করবে না, এটাকে বলে শর্ট সার্কিট। শর্ট সার্কিটের কনসেপ্টটা কি আমি যদি একটু বলি তোমাদেরকে, শর্ট সার্কিটের কনসেপ্টটা হচ্ছে যদি কোনো রোধকে
বাইপাস করার সুযোগ থাকে তাহলে সেই রোধকে আমরা বাইপাস করবই। ঠিক আছে, কারণ কি তড়িৎ চায় না রোধের মধ্য দিয়ে যাক, কিন্তু সে বাধ্য হয়ে যেতে হয় আর কি। যাই হোক, মূল আলোচনা একটু ফেরত আসি। মনে করো এটা শর্ট করা না, তাহলে এই দুইটা কি সিরিজে আছে, এই দুইটাও সিরিজে আছে। তাহলে আমরা যদি একটু বর্তনীটা এঁকে নেই, এই দুইটা মিলে একটা রোধ পাইলাম 7, আর এই দুইটা মিলে একটা রোধ পাইলাম সেটা হচ্ছে 5 ওহম। এইখানে একটা ব্যাটারি আছে, মনে করেছি এরা কি করা নাই বলতো, এরা তো বর্তনীতে যুক্ত হয়েছে। এখন শর্ট সার্কিটের কনসেপ্টটা হচ্ছে সবচেয়ে সহজে বোঝা যাবে নোড পদ্ধতি বা বিন্দু পদ্ধতি দিয়ে। বিন্দু পদ্ধতিটা কি, সবগুলি রোধের দুই প্রান্তে তুমি তোমার মতো করে একটা মার্ক দিবা বা একটা করে অ্যালফাবেট দিয়ে নাম্বারিং করবা। ঠিক আছে, তাহলে অ্যালফাবেট দিয়ে যদি আমরা নাম্বারিং করি, দেখো এটার এক প্রান্ত যদি এ ধরি, এটা আরেক প্রান্ত হচ্ছে বি, এটা বি হইলে এই বিন্দু পর্যন্ত বি, এখান থেকে রোধকে অতিক্রম না করলেও এই পথে তো যাওয়ার সুযোগ আছে, এই পথে বি হইলে এটাও বি। তাহলে দেখো এই 5 ওহমের দুই প্রান্ত কি বি না? তাহলে আমরা জানি একটা রোধের দুই প্রান্তে যদি কি না থাকে বলতো, একটা রোধের দুই প্রান্তে যদি কি না থাকে বলতো, বিভব পার্থক্য না থাকে, তাহলে সেই রোধের মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ হওয়ার সুযোগ নাই। যে জিনিসটা এই বি এর মধ্যে দেখা যাচ্ছে, তাহলে এই বি এই 5 ওহমের মধ্যে দেখো এই দুইটা মিলায়া, এই 3 এর দুই প্রান্ত ভিন্ন ছিল, 2 এর দুই প্রান্ত ভিন্ন ছিল, কিন্তু দুইটা মিলায় যখন একটা হয়েছে অর্থাৎ কি আরএস হয়েছে, তখন কিন্তু তার দুই প্রান্ত কিন্তু সেম হয়ে গেছে। অর্থাৎ কি এটা বলে নোড বা বিন্দু। তাহলে এই 5 ওহমের দুই প্রান্ত বি, ফলে এর মধ্যে দিয়ে তড়িৎ যাবে না। কিন্তু এই 7 ওহমের দুই প্রান্ত কি বলতো এ বি, ফলে এর মধ্যে দিয়ে তড়িৎ যাবে। তার মানে তার মধ্য দিয়ে বাইপাস করার সুযোগ নাই, কিন্তু এই 5 ওহমকে তুল্য রোধকে বাইপাস করার কি আছে, সুযোগ আছে। সেজন্য এই রোধটার নাম দিয়েছি আমরা কি করা বলতো, শর্ট সার্কিট। তাহলে শর্ট সার্কিট হলে যেই রোধের মধ্য দিয়ে তড়িৎ যাবে না, সেই রোধটাকে আমরা কি করব না বলতো, আমলে আনবো না। কথা ক্লিয়ার? তাহলে তুল্য রোধ হচ্ছে 7 ওহম। ওকে ওকে, কে কে বুঝতে পারোনি আমার কথাটা একটু জানাও তো। আর যারা বুঝেছো একটু কমেন্টে জানাও তো। ওকে স্যার লিখে কমেন্ট করো। ওকে, এগিয়ে গেলাম। হ্যাঁ, এটার তুল্য রোধ বলো, এটার তুল্য রোধ বলো এ বি এর মাঝে। আচ্ছা, চিত্রটা একটু কারেকশন আছে, চিত্রটার একটু কারেকশন আছে, এটা বাদ দাও, এটা বাদ। এটার তুল্য রোধ বলো। ঠিক আছে, এ বির মাঝে লাগবে না, তুল্য রোধ বলো, এটার তুল্য রোধ বলো। কে কে বলতে পারবো বলো। হ্যাঁ, এটা 8 ওহম। নিচে যেটা দেয়া আছে এটাও মনে করো 8 ওহম। বলো এটার তুল্য রোধ বলো। সালমা আক্তার, আরেকবার বুঝালে ভালো হয়, আমি তো ট্রান্সফার হয়ে গিয়েছি, তুমি একটু কষ্ট করে ভিডিওটা আরেকবার দেখে নেবে। আচ্ছা, তাহলে আমরা যখন এরকম চিত্র দেখবো যেটা বুঝতে পারবো না, সেটাকে আমরা সহজ করে নিব। সহজ করে নিতে চাই, যদি এটা যদি আমার ব্যাটারি হয়, একটু খেয়াল করো, ব্যাটারির এক প্রান্তে 8 ওহমের মাথা, আরেক প্রান্তে 4 ওহমের মাথা। ব্যাটারি থেকে দুইটা রোধ বের করি, একটা 8 ওহম, আরেকটা মনে করলাম নাম দিলাম কত ওহম, 4 ওহম। একটা মনে করো 4 ওহম। তাহলে এটা ধরলাম এ বিন্দু, এটাকে ধরলাম বি বিন্দু, মনে করো। ঠিক আছে, তারপরে এখানে দেখো এই যে এ বিন্দু আরো কন্টিনিউ হয়েছে, এটাও এ বিন্দু, এটাও এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে আমরা এটাকে আরেকটু সহজ করার জন্য আমরা আরেকটা ভাবে চিন্তা করলে বিষয়টা একটু সহজ হবে, কাটাকাটি না করে।
আমি প্রথমে এটাকে কয়েকটা বিন্দুতে ভাগ করি। নোড অনেক সহজ কনসেপ্ট। ফার্স্টে বিন্দুতে ভাগ করি। এটা এ বিন্দু লাগবে, এটাও এ বিন্দু, এটাও এ বিন্দু, এটা বি বিন্দু হইলে এটাও কি বিন্দু, বি বিন্দু। আর মাঝখানের এই বিন্দুটাকে সি বিন্দু ধরে নিলাম। তাহলে আমার কাছে তিনটা বিন্দু লাগতেছে, একটা এ বিন্দু, একটা মনে করো সি বিন্দু, আর একটা মনে করো বি বিন্দু। আর এই এ আর বি এর সাথেই কি ব্যাটারিটা যুক্ত আছে। দেখো এ বিন্দু আর বি বিন্দুর মাঝখানে এটা বি বিন্দু, এটা এ বিন্দু, এটা এ বিন্দু, হ্যাঁ এটাও এ বিন্দু, এটা বি বিন্দু, এটা বি, এটা এ। আচ্ছা তাহলে এ আর বি এর মাঝখানে কয়টা রোধ আছে দেখো তো। এ বিন্দুর মাঝখানে, এ আর বি এর মাঝখানে একটা রোধই আমি দেখতে পাচ্ছি। তাহলে ধরে নিলাম এ আর বি এর মাঝখানে একটা রোধ। একটা রোধ, সেটা হচ্ছে কত, 8 ওহম। তাহলে এটা বাদ, এটা বাদ। তারপরে আসো, তারপরে বি আর সি এর মাঝখানে একটা রোধ। তাহলে বি আর সি এর মাঝখানে একটা রোধ 4 ওহম। তাহলে এটাও বাদ। তারপরে কি হয়েছে, তারপরে হচ্ছিল সি আর এর মাঝখানে, সি আর এর মাঝখানে একটা রোধ, এটা 8 ওহম, এইটাও বাদ। তাহলে এই রোধের এক প্রান্ত কি সি আর এক প্রান্ত কি এ। তাহলে সি আর এর মাঝখানে আরেকটা রোধ আছে, সেটা হচ্ছে 8 ওহম। তাহলে সি আর এর মাঝখানে আরেকটা রোধ আছে, সেটা হচ্ছে কত, 8 ওহম। তাহলে বর্তনী এইটা। এখন তুলা রোধ বলো কত। এই দুইটা 8 8 মিলে 4, এই 4 এর সাথে আরেকটা 4, তার সাথে আবার 8। তাহলে সেক্ষেত্রে এই 4 4 মিলে 8, 8 8 মিলে 4। তাহলে তুল্য রোধ হবে হচ্ছে 4 ওহম। বুঝছো কিনা দেখো। এ ভি তিনটা কিভাবে বুঝান। আচ্ছা আর একবার বোঝানোর চেষ্টা করি, আমরা একটু মুছে সুন্দর করে আঁকার চেষ্টা করি, তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। যেহেতু চমৎকার অঙ্ক, আমরা একটু কষ্ট করতে প্রস্তুত। আচ্ছা তাহলে এই রোধটা বাদ দিয়ে দিলাম, এই রোধটা বাদ দিয়ে দিলাম যাতে প্রবলেম না করে। ওকে আচ্ছা, তাহলে এখন আমাকে বলা হয়েছে এটা তুল্য রোধ বের করতে। আমি কি করলাম, ব্যাটারির এই প্রান্তটাকে এ ধরে নিলাম। তো যতক্ষণ রোধ থাকবে না ততক্ষণ এ, তাহলে এটাও এ বিন্দু, এইখান থেকে এটাও এ বিন্দু, এইখান থেকে এইটাও এ বিন্দু। এই প্রান্তটাকে বি ধরে নিলাম, তাহলে এটা বি হইলে এটাও বি বিন্দু। মাঝখানের এই পয়েন্টটাকে সি ধরে নিলাম। তাহলে আমার তিনটা বিন্দু আছে, একটা এ বিন্দু, একটা বি বিন্দু, একটা সি বিন্দু। তাহলে একটা এ বিন্দু ধরে নিয়েছি, একটা বি বিন্দু ধরে নিয়েছি, মাঝখানে একটা বিন্দু, এটাকে সি ধরে নিয়েছি, এটাকে সি ধরে নিয়েছি। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে ঘটনা কি দাঁড়াইলো, হ্যাঁ যেখানে সি লিখেছিলাম। আচ্ছা সি ধরে নিয়েছি, তাহলে কি বলেছে দেখো। তাহলে আমরা এ আর বি এর মাঝখানে কোন রোধটা পেয়েছি, এটাকে 8 ওহম বলেছিলাম, আমরা বলেছিলাম এটা হচ্ছে 8 ওহম। তাহলে এ আর বি এর মাঝখানে কি কি রোধ আছে দেখো, এ আর বি এর মাঝখানে এ একটা রোধ আছে, তাহলে 8 ওহম বাদ দিয়ে দিলাম। তাহলে এই যে এ আর বি এর মাঝখানে এই যে 8 ওহম নিয়ে আসছি। তারপরে দেখো এ আর সি এর মাঝখানে, এ আর সি এর মাঝখানে 8 ওহম আছে, এই 8 ওহম আছে। তাহলে এই যে এ আর সি এর মাঝখানে 8 ওহমের দুইটা দিয়েছি। বি আর সি এর মাঝখানে 4 ওহম, তাহলে বি আর সি এর মাঝখানে 4 ওহম। তাহলে সবগুলি রোধ কভার করেছি। আন্ডারস্ট্যান্ড? দেখো তো বলে ফেলো বাচ্চা কাচ্চারা, বুঝছো কিনা। ওকে এগিয়ে যেতে চাই।
বলো এটা তুল্য রোধ কি? এটা বিখ্যাত বর্তনী। এটা বিখ্যাত বর্তনী কি জন্য জানি? টিচারের 8 ওহম, 8 ওহম নিচের রোধটা বণিক সাহেব এই 8 ওহম। এটা কেন জানি টিচারদের অনেক পছন্দের রোধ। তোমরা কি বুঝো এই রোধটার কনসেপ্ট বুঝো? এটাকে ওই যে নোট পদ্ধতি বা বিন্দু পদ্ধতি দিয়ে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যাচ্ছে। এটাকে যদি আমরা বিন্দু পদ্ধতিতে প্রেজেন্ট করতে চাই তাহলে দেখো দেখো ওই আগের মতো ভাবে যদি একটু বলি তোমাদেরকে, এটা হচ্ছে কত ওহম বলো তো? এটা ওহো, এটা এ বিন্দু ধরলাম, তাহলে এটাও এ বিন্দু, এটাকে বি বিন্দু ধরলাম, তাহলে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কোনো রোধ নাই, তাহলে এইটাও বি বিন্দু। কথা কি বুঝছো? এই যে এখান থেকে এই পর্যন্ত রোধ নাই, আবার এখান থেকে এই পর্যন্ত রোধ নাই, তাহলে এই তিনটা রোধের দুই প্রান্ত কি এবি না? তুমি যদি আরেকটু বুঝতে চাও তাহলে দুইটা বিন্দু নিয়ে এঁকে নাও, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে এ আর বি এর মাঝখানে তিনটা রোধই আছে। তার মানে এই তিনটা রোধই কি বলতো? আর মানের রোধ না? তাহলে তুল্য রোধ আর পি সমান কত বলছিলাম? একই মানের রোধ থাকলে তুল্য রোধ তত বাই তত। ওকে, বলো বুঝছো কিনা? ওকে, যদি এগিয়ে যেতে চাই সবগুলি বা অনুরূপ হলে কোন বাল্ব সবচেয়ে উজ্জ্বল সহকারে জ্বলবে? বলো আমাকে, কোন বাল্ব সবচেয়ে উজ্জ্বল সহকারে জ্বলবে? কে বলতে পারো? বলো 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 তো, কে বলতে পারবে এটা? বাল্ব টু, বাল্ব টু উজ্জ্বল সহকারে জ্বলবে। হ্যাঁ, আমি কি জানতে পারি কেন তুমি বললা বাল্ব 2 নাম্বার বাল্ব উজ্জ্বল সহকারে জ্বলবে? এক ভদ্রলোক বলছে 2 নাম্বার বাল্ব উজ্জ্বল সহকারে জ্বলবে, কেন জ্বলবে? বলে ফেলো দেখি। প্যারালালে থাকলেই হবে। আচ্ছা, যার ক্ষমতা বেশি সে উজ্জ্বল সহকারে জ্বলবে। তাহলে ক্ষমতা কার বেশি হবে এটা ডিপেন্ড করবে কিসের উপর? আমরা একটু দেখি তোমাদের জন্য। পি ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? ভি স্কোয়ার বাই আর একটা সূত্র হইতে পারে, আই স্কোয়ার আর একটা সূত্র হইতে পারে। হ্যাঁ, তারপরে কি বলতো, ভি আই একটা সূত্র হইতে পারে। এখন কোন সূত্রটা? এখানে চিত্রের মধ্যে কিছুই লেখা নাই, এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে, কিন্তু সেই ভোল্টেজ আমার কয়েকটা ভাগে ভাগ হচ্ছে। আচ্ছা, আমার কাছে মনে হয় আমার কাছে সবচেয়ে সহজ ফর্মুলা আমরা আই স্কোয়ার আর দিয়ে করলেই আমরা পাবো। আই স্কোয়ার আর দিয়ে করলেই আমরা পাবো। এখান দিয়ে দেখো, এখানে যে তড়িৎ যায়, এখানে যে তড়িৎটা যায়, এই তড়িৎটা হচ্ছে এখানে গিয়ে দুইটা ভাগে ভাগ হয়। এটা I1 মনে করো, এটা হচ্ছে I2। তাহলে এই I1 তড়িৎটা এর মধ্য দিয়ে গিয়ে আবার কি করতেছে বলতো? ব্যাটারিতে যুক্ত হচ্ছে। তাহলে আলটিমেটলি এই আই তড়িৎটাই কিন্তু দুইটা ভাগে ভাগ হচ্ছে। তার মানে এখানে যে তড়িৎ যাইতেছে এখানে কিন্তু সেম তড়িৎ যায়, কিন্তু এই দুইটার মধ্যে কি আর সেম তড়িৎ যায়? এই দুইটার মধ্যে দিয়ে কম তড়িৎ যায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হিসাব মতে যেহেতু এই দুইটা রোধ, এই সবগুলি রোধের মান সমান, সেহেতু এটা বাদ, কারণ এটার মধ্য দিয়ে কিন্তু আর মানের রোধ, এটা আর মানের রোধ, কিন্তু এর মধ্য দিয়ে আই এর একটা অংশ যাচ্ছে, পুরো আইটা কিন্তু যাচ্ছে না। একই রকম ভাবে এটার মধ্য দিয়ে এই দুইটা মিলায় কি 2i হইছে, কিন্তু এটার মধ্য দিয়েও কি করছে বলতো? আই এর একটা অংশ যাচ্ছে, কিন্তু এই দুইটার মধ্যে যে সেম তড়িৎ যাচ্ছে এবং রোধের মান সেম। তাহলে আমরা বলতে পারি 1 নাম্বার এবং 5 নাম্বার এই দুইটা রোধ সবচেয়ে উজ্জ্বল সহকারে জ্বলবে। বুঝছো কিনা দেখো।
আশা করি বুঝতে পেরেছি আমরা। একটা সহজ অঙ্ক, তোমরা জানো কিনা, পারবা কিনা বলো তো আমাকে একটু। এখানে বলেছে কি বলতো, 40 ওয়াটের একটা বাতি আছে, এই বাতিটা কত ঘন্টা চালালে 2 ইউনিট বিদ্যুৎ ক্ষয় হবে। তাহলে বিদ্যুৎ বিলের সূত্র কি বলতো, পিটি বাই কত বলতো 1000। তাহলে এই ডাব্লিউর মানটা হচ্ছে 2 ইউনিট, পি এর মান দেওয়া আছে 40, কত ঘন্টা মানে টি ইউনিট চাইছে, এখানে কত বলতো 1000। তাহলে কত হয়েছে বলতো, টি ইকুয়াল টু 2000/40। তাহলে কত বলতো 50 আওয়ার। বাচ্চা অঙ্ক, এগুলি নিয়ে সময় নষ্ট না করি আমরা মূল অঙ্ক আরো আছে দেখি একটু। এটি বৈদ্যুতিক ইস্ত্রিতে এত ভোল্ট এত ওয়াট লেখা আছে, এর রোধ কত? যদি প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 2 টাকা হয়, ইস্ত্রিটি 2 ঘন্টা চালালে কত খরচ পড়বে? তাহলে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম যে যেহেতু ইস্ত্রিতে এত ওয়াট লেখা আছে, রোধের মান কেমনে বের করবো, পি ইকুয়াল টু কত, এটা পি এর মান, এটা কিসের মান, ভি এর মান। তাহলে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আর এর মান যদি বের করতে চাই তাহলে ভি স্কোয়ার বাই পি। আর প্রতি ইউনিট বিদ্যুতের বিল দেওয়া আছে, তাহলে বিলের সূত্র কি, বি ইকুয়াল টু ডাব্লিউ বি। 1 ইউনিট বিদ্যুতের বিল বি টাকা হলে ডাব্লিউ ইউনিট বিদ্যুতের বিল কত হবে, ডাব্লিউ বি টাকা হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তোমাদের ডাব্লিউর মানটা কত, ডাব্লিউর মান কত বলতো, ইটি বাই কত 1000 গুণন বি। পি এর মান কত দেওয়া আছে 1000, টি এর মান কত দেওয়া আছে 2 ঘন্টা, বাই কত 1000 গুণন হচ্ছে 2, তার মানে কত বলতো 4 টাকা। বলো বলো, গুড। হ্যাঁ, তাহলে মোটামুটি যে আলোচনা আমরা করেছি সেই অনুযায়ী তোমাদের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বর্তনী বা সার্কিট। সার্কিটের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে শর্ট সার্কিট হতে পারে, আর কি আমরা নোট পদ্ধতিতে কয়েকটা অঙ্ক করে দেখিয়েছি, এগুলি মোটামুটি গুরুত্বপূর্ণ। এর বাইরে এখন পর্যন্ত প্রশ্ন আসে নাই, তার মানে তোমাদের আসার সম্ভাবনা কম। আমরা একটু নতুন অধ্যায়ের দিকে নজর দিই। 12 নম্বর অধ্যায়ে যদি আমরা যাই, এই অধ্যায়টা বেসিক অধ্যায়, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন, যেহেতু ইন্টারমিডিয়েটে হিউজ আলোচনা আছে এই অধ্যায় সম্পর্কে, সেহেতু এখান থেকে প্রশ্ন আসতেই পারে। আমরা কয়েকটা প্রশ্ন পেয়েছি, সেগুলি যদি একটু আলোচনা করি তোমাদের সাথে। আমাকে বলেছে ট্রান্সফরমার কি করে। তাহলে ট্রান্সফরমার হচ্ছে এমন একটা ডিভাইস যে কি করতে পারে বলতো, হ্যাঁ, ক্ষমতাকে সেম রেখে শক্তিকে কনভার্ট করতে পারে তড়িৎচালক শক্তিকে, ঠিক আছে। তাহলে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম ট্রান্সফরমার যেখানে আমরা তড়িতের ইনপুট দিব, সেই ইনপুট বর্তনীটার নাম হচ্ছে প্রাইমারি কুণ্ডলী, আর আউটপুট যে বর্তনী পাবো আমরা, সে আউটপুট বর্তনীর নাম আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম সেকেন্ডারি কুণ্ডলী। তাহলে প্রাইমারি কুণ্ডলীর তড়িৎচালক শক্তি যদি ইপি বা ভোল্টেজকে যদি ভিপি লিখি, সেকেন্ডারি কুণ্ডলীকে ইএস বা যদি ভিএস চিন্তা করি, তাহলে এটা হবে আইপি, এটা কত আইএস, এটা হচ্ছে এনপি, এটা হচ্ছে এনএস। তাহলে সার্বিকভাবে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম, এটাকে যদি রোধ আরপি ধরি, এটা রোধ কত আরএস। আমরা ট্রান্সফরমারের মূল কথা বলেছিলাম, এখানে কিছু তার পেঁচানো থাকবে, এই পাশে কিছু তার পেঁচানো থাকবে। এর মধ্যে আমরা কি বলেছিলাম তোমাদেরকে, যে ক্ষমতা সেম থাকবে, তার মানে পিপি ইকুয়াল টু কত বলেন তো পিএস। ট্রান্সফরমারের কি হয় বলতো, সব চেঞ্জ হয় কিন্তু ক্ষমতাটা কি হয় না বলতো, চেঞ্জ হয় না। তার মানে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা আর গৌণ কুণ্ডলীর ক্ষমতা কি থাকে, সেম থাকে। তাহলে সেখান থেকে আমরা ট্রান্সফারের সূত্র পেয়েছি ইপি বাই কত বলেন তো ইএস, অথবা এনপি বাই কত বলেন তো এনএস। এটাকে আমরা কি লিখতে পারি, আইএস বাই কত বলতো আইপি। এটাকে কি লিখতে পারি,
আরপি বাই কত বলতো RS, এটা √ওভার। হ্যাঁ, এই সূত্র দিয়ে আমরা সব অঙ্ক করতে পারবো। আমরা বলেছিলাম তোমাদের পিপির মান কত বলতো VPIP, আর PS এর মান কত বলতো VSIS। এটাকে EPIP অথবা ESIS দিয়েও লেখা যেতে পারে, এটা সময় সমান থাকবে। ঠিক আছে, ট্রান্সফরমারের ধ্রুবক বলতে কখনো যদি ট্রান্সফরমারের ধ্রুবক লেখা থাকে তখন বুঝবা কি বলতো সেকেন্ডারি কুণ্ডলী আর প্রাইমারি কুণ্ডলীর অনুপাত, পাক সংখ্যার অনুপাতটাকেই নাম দিয়েছি আমরা কি বলতো ট্রান্সফরমারের ধ্রুবক। ট্রান্সফরমার কয় ধরনের? ট্রান্সফরমার দুই ধরনের, একটা নাম দিয়েছি আমরা স্টেপ আপ, একটা দিয়েছি আমরা স্টেপ ডাউন। ঠিক আছে, ট্রান্সফরমারটা হচ্ছে আরোহী অবরোহী। তাহলে এটা মূলত কিসের উপর ভিত্তি করে? ভোল্টেজের উপর। যদি বিভব বাড়ে তাহলে স্টেপ আপ, আর যদি বিভব কমে স্টেপ ডাউন। বিভব বাড়লে পাক সংখ্যা বাড়বে, আর তড়িৎ প্রবাহ কি করে বলতো কমবে। বিভব কমলে পাক সংখ্যা কমবে, আর তড়িৎ কি করে বলতো বাড়বে। আশা করি বুঝতে পেরেছ। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ট্রান্সফরমার কি করে বলতো এসি ভোল্টেজ, এখানে মনে রাখতে হবে ইনপুটটা অবশ্যই এসি হইতে পারবে। ট্রান্সফরমার কখনো ডিসি কে ট্রান্সফর্ম করতে পারে না। তাহলে এসি বিভবকে পরিবর্তন করতে পারে, তার মানে কি ভোল্টেজ বাড়াতেও পারে, ভোল্টেজ কি করতে পারে কমাতেও পারে। ভোল্টেজ বাড়াতে পারে, ভোল্টেজ কি করতে পারে কমাতেও পারে। ডান ডান। দেখো এখানে একটা প্রশ্ন করেছে আমাকে, কোন প্রক্রিয়া ভিত্তিক ট্রান্সফরমার তৈরি? বলতে পারো কে? বলতে পারো কে? এখানে দুইটা ডিভাইস আছে, একটা হচ্ছে ট্রান্সফরমার, আর একটা হচ্ছে সলিনয়েড। এই দুইটা ডিভাইস একটা নীতির উপর কাজ করে। হয় নাই, আমার কাছে জোড়ায় জোড়ায় দুইটা ডিভাইস আছে, একটা হচ্ছে ট্রান্সফরমার আর হচ্ছে জেনারেটর। একটা হচ্ছে ট্রান্সফরমার আর একটা হচ্ছে জেনারেটর, আর একটা হচ্ছে সলিনয়েড, একটা হচ্ছে সলিনয়েড, একটা হচ্ছে সলিনয়েড, হচ্ছে তড়িৎ মোটর। এই দুইটা জীব হচ্ছে তড়িৎ চুম্বক ক্রিয়া। আর এই দুইটা হচ্ছে তড়িৎ চুম্বক আবেশ। ঠিক আছে, এই দুইটা একটু মনে রাখো, একটা হচ্ছে তড়িৎ চুম্বক ক্রিয়া আর একটা তড়িৎ চুম্বক আবেশ। ক্লিয়ার ক্লিয়ার। এগিয়ে গেলাম। তড়িৎ চুম্বক প্রবাহের চুম্বক ক্রিয়া যদি আবিষ্কার করেন কে আবিষ্কার করেন বলতো? তড়িৎ চুম্বক ক্রিয়া, চুম্বক ক্রিয়া, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া কে আবিষ্কার করেন? তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া কে আবিষ্কার করেন বলতে পারো? ওয়েরস্টেড 1820 সালে।
আর আবেশ তাড়িৎ প্রবাহের চৌম্বক আবেশ বা তাড়িৎ চৌম্বক আবেশ, আবেশকে আবিষ্কার করেন ফ্যারাডে কত সালে? 1831 সালে, মনে রেখো। ঠিক আছে, এখান থেকে বেসিক প্রশ্ন বলতে মানে এই প্রশ্নগুলি আসছে। তড়িৎ সরবরাহ ভোল্টেজের মান কত বলতে পারো? আমাদের দেশে তড়িৎ সরবরাহ ভোল্টেজ এর মান কত বলে বলো তো? তড়িৎ সরবরাহ ভোল্টেজের মান কত? 220 ভোল্ট। ঠিক আছে, আমাদের যদি কখনো 220 ভোল্ট বলে, এটা কিন্তু এভারেজ একটা মান, এটা কিন্তু এভারেজ মান, মানে সবসময় 220 ভোল্টেজ পাওয়া যায় না। ঠিক আছে, কারণ এসি তড়িৎ কিন্তু কি একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে, তাহলে সেই ক্ষেত্রে সবসময় কিন্তু 220 ভোল্ট পাওয়া যায় না। তাহলে এটার ম্যাক্সিমাম কত হতে পারে এটা একটু জানতে হবে তোমাদের। ম্যাক্সিমাম 311.11 ভোল্টেজ পর্যন্ত হতে পারে। তাহলে এসি 220 ভোল্টের তুলনায় ডিসি 220 ভোল্ট শক কম খায়। এখানে শক কম আর এখানে শক বেশি। এর কারণ হচ্ছে এখানে যখন আমরা 220 ভোল্টের শক খাবো তখন মানে সর্বোচ্চ 311 ভোল্ট পর্যন্ত শক খাইতে পারি। আর এখানে 220 মানে অলওয়েজ 220। 0 ভোল্ট থেকে শুরু করে 0 ভোল্ট থেকে শুরু করে 0 ভোল্ট থেকে শুরু করে 0 ভোল্টেজ থেকে শুরু করে কত পর্যন্ত বলো তো? 311 ভোল্টেজ পর্যন্ত হতে পারে। 0 ভোল্টেজ থেকে 311 ভোল্ট পর্যন্ত হতে পারে। কিছু লাইট কমায় দাও, বাইরের লাইটগুলো বন্ধ করে দাও। কারেন্ট চলে গেছে, দেখি কতক্ষণ আইপিএস ব্যাকআপ দেয়। হ্যাঁ, আমরা স্টুডিওতে আছি তো, আবার ঢাকায় অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা, কোনো সমস্যা নেই। ওরস্টেড, এখানে ই উচ্চারণ হয় না, এই জন্য ওরস্টেড আর ওয়ের স্টেড লেখা আছে একই, বাংলা কোনো প্রবলেম না। নাম কোনো সমস্যা না, তুমি জেনে রাখো কে আবিষ্কার করেছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে এখানে 0 ভোল্টেজও হইতে পারে। আর ম্যাক্সিমাম কত ভোল্টেজ? 311.11 ভোল্টেজ, এটা এসি ভোল্টেজের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা এভারেজ একটা মান বলি কত বলো তো? এটা গড় মান বলে, 220 ভোল্টের একটা গড় মান পাই আমরা। হ্যাঁ, যে যন্ত্রের সাহায্যে দিক পরিবর্তে উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তরিত করা যায়, এটা জানো তো তোমরা। ট্রান্সফরমার। আর রেকটিফায়ার দিয়ে কি করে? রেকটিফায়ার দিয়ে এসি তড়িৎকে ডিসি তড়িতে রূপান্তরিত করি। আর মোটর দিয়ে কি করি? মোটর দিয়ে তড়িৎ শক্তিকে চৌম্বক শক্তিতে রূপান্তরিত করি। তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করি। আর হচ্ছে জেনারেটর দিয়ে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করি। ঠিক না? ওকে ওকে, এগিয়ে যেতে চাই বাচ্চারা। দেখো তো এই প্রশ্নটা পারো কিনা। একটি ট্রান্সফার প্রাইমারি সেকেন্ডারি ঘূর্ণনের তারের ঘূর্ণনের অনুপাত প্রাইমারি সেকেন্ডারি, তার মানে এনপি বাই এনএস, এই অনুপাতটা দেওয়া আছে 20/1। তার মানে স্টেপ ডাউন ট্রান্সফার, পাক সংখ্যা কমছে মানে ভোল্টেজ কমছে। পাক সংখ্যার সাথে ভোল্টেজের সাথে পাক সংখ্যাটা সমানুপাতিক। তাহলে বলা হয়েছে সেকেন্ডারিতে 20 ওহম রোধ লাগানো আছে, তাহলে কি আর এস এর মান দেওয়া আছে 20 ওহম। আর এস এর মান দেওয়া আছে 20 ওহম। তাহলে আমাকে প্রশ্ন করা হয়েছে যদি প্রাইমারিতে 220 ভোল্ট প্রয়োগ করা হয় তাহলে ইপি এর মান দেওয়া আছে 200 ভোল্ট। তাহলে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ কত হবে? তাহলে আইপি এর মানটা জানতে চেয়েছি। তাহলে কিসের মানটা জানতে চেয়েছি? আইপির মানটা জানতে চেয়েছি। আচ্ছা, সমস্যা নাই। আইপির মানটা হচ্ছে, আইপি হচ্ছে কি বলেন তো? ইপি বাই আরপি বি ইকুয়াল টু আইআর। সরি, আইপির মানটা কত? আইপির মানটা কত? সূত্র কি শিখিয়েছি বলতো? বি ইকুয়াল টু ইপি ইকুয়াল টু আইপি আরপি। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি তোমার কাছে আইপি জানতে চাই তাহলে ইপি বাই আরপি। তাহলে আমার কার কার মান লাগবে? ইপির মান লাগবে আর কি আরপির মান লাগবে। তো
তাহলে আমরা তোমাদেরকে কি শিখিয়েছিলাম, এনপি বাই কত এনএস ইকুয়াল টু রুট ওভার আরপি বাই কত আরএস। তাহলে এখান থেকে আরপির মানটা যদি আমরা বের করে আনতে চাই তাহলে এনপি বাই এনএস হোল স্কোয়ার গুণন কত বলতো আরএস। তাহলে এনপি বাই এনএস এর মান দেওয়া আছে 20/1 গুণন স্কোয়ার আর আরএস এর মান দেওয়া আছে 20। তাহলে কত হয়েছে, এখান থেকে এত ওহম বের করে নিবে। আর ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এপি তো দেওয়াই আছে, তাহলে তো আর লাগবে না। কথা বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে আরপির মান বের করে ওখানে বসিয়ে দিবে, বসিয়ে দিলে অঙ্ক শেষ। ডান ডান, বুঝতে পেরেছ? দাঁড়াও তো, আমাকে বুঝতে পেরেছো কিনা বলে ফেলো, আমাকে বুঝতে পেরেছো কিনা। ডান ডান, অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। ট্রান্সফর্মার মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, প্রবাহ দেওয়া আছে, গণ্যমান্য ভোল্টেজ দেওয়া আছে, প্রবাহের মান কত বলে ফেলো তো দেখি, কে পারো? যেহেতু হলি ক্রসে আসছে তার মানে কি এগুলি আসতেই পারে অঙ্ক। ঠিক আছে, ইপি বাই ইএস ইকুয়াল টু কত বলতো আইএস বাই কত বলতো আইপি। তাহলে এখান থেকে কি বলতো প্রবাহ গণ্যকুণ্ডলীর আইএস বের করা কোনো বিগ ডিল, আইএস বের করা কোনো বিগ ডিল। কারণ সেটা কত বলতো 10/20 গুণন কত বলতো আইপির মান দেওয়া আছে 6, তার মানে কত বলতো 3 এম্পিয়ার। অঙ্কটা যদি অবজেক্টিভ আসে আমি আরো সহজে করতে পারবো। এরকম দেখো, ভোল্টেজ কি দ্বিগুণ হয়েছে, তাহলে তড়িৎ অর্ধেক হয়ে যাবে। ভোল্টেজের সাথে তড়িৎ ব্যস্তানুপাতিক না, ভোল্টেজ দ্বিগুণ হয়ে গেলে তড়িৎ কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। এগিয়ে গেলাম, দেখো কি বলছিলাম। ট্রান্সফর্মার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, গণ্যকুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, তড়িৎ প্রবাহিত হলে গণ্যকুণ্ডলীর প্রবাহ কত। এই টাইপের অঙ্ক আর করতে চাচ্ছি না, আশা করি পারবে। দেখো তো, আমাকে বলা হয়েছে নিচের চিত্রের যন্ত্রটির গৌণ ক্ষমতা কত। আমরা বলছিলাম এখানে কি কি দেওয়া আছে, দেখো তো এখানে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, ইপি দেওয়া আছে 240 ভোল্ট, আইপি দেওয়া আছে 0.03 এম্পিয়ার। তাহলে আমরা তোমাদের গৌণ কুণ্ডলীর ক্ষমতা চেয়েছি। আমরা জানি গৌণ কুণ্ডলী আর মুখ্য কুণ্ডলীর ক্ষমতা সমান, তাহলে সেটা কত বলতো ইপি আইপি। তাহলে কত 240কে 0.03 দিয়ে ভাগ গুণ দিয়ে দিব। বুঝছো? বুঝছো? এখানে যে গৌণকুণ্ডলীর ক্ষমতা মানে গৌণকুণ্ডলীর ভোল্টেজ বের করা আছে, এটার তড়িৎ বের করতে হবে, ক্ষমতা বের করতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। ডান ডান, শাবাশ। বলে ফেলো আমাকে। মোটামুটি আমরা লাস্ট অধ্যায়ে চলে আসছি, একদম শেষে চলে আসছি। তোমাদের চেষ্টা করেছি আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ একটা সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের এই প্রোগ্রামে সম্পূর্ণ ফ্রি প্রোগ্রাম ছিল। আমরা তোমাদের পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছি, আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করেছি। আসলে জানার কোনো শেষ নাই, মানে তুমি কতটুকু জানবা। যেমন আমি এখানে কিছু সার্কিট দেখিয়েছি, দুনিয়াতে সার্কিটের অভাব নাই। তার মানে আমি যদি, যেমন আমি ক্লাসের মধ্যে প্রায় 4-5 দিন শুধু সার্কিট সলভ করি, ঠিক আছে, বা তোমাদেরও, তোমরা যখন কোনো প্রাইভেটে পড়েছো 4-5 দিন শুধু সার্কিটই সলভ করেছো, তাহলে আসলে সব টপিক সব কিছু কিন্তু আসলে গুরুত্বপূর্ণ না। আমরা চেষ্টা করেছি তোমাদের লেভেলে যেটা গুরুত্বপূর্ণ। দেখো, আমি কিন্তু চাইলে অনেক ওয়াও সার্কিট তোমাকে দেখাইতে পারতাম। আমি চাইলে তোমাকে পাই বর্তনী দেখাইতে পারতাম, ডেল্টা বর্তনী দেখাইতে পারতাম, আমি চাইলে থিভেনিস থিওরাম, ম্যাশ থিওরাম, অনেক কিছু দেখাইতে পারতাম। কিন্তু এগুলি আসলে কতটুকু কাজ আছে, যদি তোমাদের প্রয়োজন হতো আমি দেখাইতাম। কিন্তু যেহেতু প্রয়োজন নাই, সেহেতু আমরা তো আলোচনায় গেলাম না। প্রয়োজন নাই বলতে এই লেভেলে প্রয়োজন নাই, কিন্তু ইন্টারমিডিয়েটে আছে, এবং তখন আমরা চেষ্টা করবো তোমাদেরকে এগুলি বোঝানোর জন্য। চিন্তা নেই। টেলিফোন কে আবিষ্কার করেন বলো দেখি? হ্যাঁ, সেন্ট জোসেফ কলেজ 22-এ আসছে, তার মানে এগুলি আসতেই পারে প্রশ্ন। টেলিফোন কে আবিষ্কার করেন কে বলতে পারো বলো দেখি?
দেখি আমাদের এখানে কেউ আছে কিনা যে বলতে পারে টেলিফোন কে আবিষ্কার করেছেন। কেউ নাই। কত সালে আবিষ্কার হয়েছে? যদিও এগুলি আমার পছন্দের প্রশ্ন না, তারপরেও কিছু করার নাই, যেহেতু আসছে 1875 সালে আবিষ্কার হয়েছে। বিজ্ঞানী গ্রাহাম বেল আবিষ্কার করছে, তিনি মার্কিন বিজ্ঞানী ছিল। এই তিনটা কথা জানতেই হবে, যে বিজ্ঞানী আবিষ্কার করছে তার দেশের কথা জানতে হবে এবং কত সালে আবিষ্কার হয়েছে সেটা জানতে হবে। এই তো শেষ। হ্যাঁ, অনেকেই তো বলতে পারছো, গুড, ভেরি গুড। তো মনে করছে বলতে পারবো না। বলতে কোন শাখা অর্ধপরিবাহী পদার্থের জন্ম দেয়? কোন শাখা অর্ধপরিবাহী পদার্থের জন্ম দেয়? বলো তো আমাকে, বলতে পারো তোমরা? বলে ফেলো দেখি। বলছে কি বলতো? সলিড স্টেট ফিজিক্স। হ্যাঁ, তোমরা দেখি জানো সলিড স্টেট ফিজিক্স। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, একটা দুটা ফিজিক্স আছে, একটা হলো ফ্লুইড ফিজিক্স, একটা হচ্ছে সলিড ফিজিক্স। ঠিক আছে, তাহলে অর্ধ পদার্থ বিজ্ঞান বা ইলেকট্রনিক্সের জন্ম দেয় কোনটা বলতো? সলিড ফিজিক্সকে। হ্যাঁ, সলিড স্টেট ফিজিক্স। তারপরে পিএনপি ট্রানজিস্টারের চিত্র আঁকতে বলছে আমাকে। এই যে পিএনপি ট্রানজিস্টারের চিত্র আঁকছি আমরা। ঠিক আছে, ট্রানজিস্টার দুই প্রকার। বর্তনী চিত্রটা ট্রানজিস্টারের এভাবে আঁকা যায়। তাহলে নিয়মটা হচ্ছে, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে কালেক্টর। তাহলে নিয়মটা হচ্ছে ডাইরেকশন দেখাই দিতে হবে। যখন পিএনপি ট্রানজিস্টর বলছে, আমরা জানি তড়িৎ যায় পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তড়িৎ প্রবাহের ডাইরেকশন দেখাইতে হবে কোথায়? তড়িৎ প্রবাহের ডাইরেকশন দেখাইতে হবে ইমিটার আর বেজের মাঝখানে। তাহলে ইমিটার আর বেজের মাঝখানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, অর্থাৎ এই দিকে। তার মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ, সেজন্য এটা একটা পিএনপি ট্রানজিস্টর। সেম ট্রানজিস্টরটা যদি আমরা কি করতাম, এইভাবে আঁকতাম, আঁকার পরে এই দিকে ডাইরেকশন দিতাম, তখন বুঝতাম এখানে পজিটিভ, এটা কি নেগেটিভ, এটা নেগেটিভ। তাহলে কি হবে? এনপিএন ট্রানজিস্টর। আর ডায়োডের ক্ষেত্রে, পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে আমরা এইভাবে লিখি, এটা পি টাইপ, এটা এন টাইপ। এটা হচ্ছে ডায়োড। গোল্লা দেওয়া লাগে না ডায়োডে, কিন্তু ট্রানজিস্টারে গোল্লা দেওয়া লাগে। মনে রাখবা, আমার কাছে মনে হয় এই টাইপের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, মানে এই চিত্রটা আসতেই পারে, অবাক হওয়ার কিছু নাই। তোমরা এগুলি জানো। এখানে কি কি উৎপন্ন হয়েছিল বলতো? এখানে একটা নিউট্রন ছিল, সেই নিউট্রনটা ভাঙছিল, ভেঙে একটা প্রোটন তৈরি করছিল, একটা ইলেকট্রন তৈরি করছিল, একটা প্রোটন তৈরি করেছিল, একটা ইলেকট্রন তৈরি করেছিল। মনে আছে তোমাদের? আর সাথে কি তৈরি করেছিল বলতো? সাথে কি তৈরি করেছিল বলতো? বলো বলো, কি তৈরি করেছিল? সাথে এক্স তৈরি করেছিল, যে সেই এক্সটা মানে এই যে এই এক্সটা কি বলো? বলো কে কে পারো? বই স্পষ্ট লেখা আছে। ঠিক আছে, সলিডয়েড না, সলিড স্টেট ফিজিক্স হবে। হ্যাঁ, সলিড স্টেট ফিজিক্স হবে। আগেরটার নাম, এটার নামটা হচ্ছে সলিডয়েড ফিজিক্স বলতে পারো, সলিড স্টেট ফিজিক্স বলতে পারো। কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান একটু পরে আসে তো আমাদের কাছে কমেন্টগুলি, এই জন্য। আচ্ছা, যাই হোক, যা বলতেছিলাম, এই একটার নাম অ্যান্টি নিউট্রিনো। হ্যাঁ, ওই থেকে দেখে নেবে একটু। এটার নাম হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। আর যদি কি ভাঙে বলতো? আর যদি কি ভাঙে, আর যদি এখানে প্রোটন ভাঙে। ঠিক আছে, এটা অ্যান্টি নিউট্রিনো, এটা হচ্ছে পজিট্রন। হ্যাঁ, বই থেকে একটু দেখে নিও। হ্যাঁ, দুইটা ভাঙাই তো আছে, একটা অ্যান্টি নিউট্রিনো আর একটা হচ্ছে পজিট্রন। একটা অ্যান্টি নিউট্রিনো আর একটা হচ্ছে পজিট্রন। একটা অ্যান্টি নিউট্রিনো আর একটা হচ্ছে পজিট্রন। হ্যাঁ, এটা একটু দেখে নিও, বই থেকে একটু দেখে নিবে। 50 হতে অর্ধেক 10 বছর হলে 75% ক্ষয় হইতে কত সময় লাগে? আমরা তোমাদের বলছিলাম যে অর্ধেক হচ্ছে ফিক্সড। যদি এরকম হয় একটা বস্তুর, হ্যাঁ, অর্ধেক 10 বছর, তার মানে কি বলতো? বস্তু যখন নেই তখন সেটা 100%। তাহলে 100%-এর অর্ধেক কত পার্সেন্ট? 50%। 50% হইতে 10 বছর সময় লাগবে। এই 50-এর অর্ধেক কত? 50-এর অর্ধেক 25%। তাহলে 25% হইতে আরো 10 বছর সময় লাগবে। তার মানে টোটাল
কত পার্সেন্ট ক্ষয় হয়েছে বলো তো? 75% ক্ষয় হইতে টোটাল সময় লাগছে কয় বছর? 20 বছর। নিউট্রিনো হয়, অ্যান্টি নিউট্রিনো হয়। হ্যাঁ বণিক সাহেব, নিউট্রিনো হয়, অ্যান্টি নিউট্রিনো হয়। বই থেকে দেখে নিও, তোমাদের বইয়ে যেটা আছে সেটা লিখো। হ্যাঁ সমস্যা নাই। হ্যাঁ হায়ার স্টাডিজের বইয়ে নিউট্রিনো হয়, অ্যান্টি নিউট্রিনো হয়। হ্যাঁ তোমাদের বইয়ের মধ্যে যা আছে তাই লিখবা। মৌলের অর্ধেকের এত পরমাণু থাকলে 12 দিন পরে কতগুলো পরমাণু থাকবে বলতে পারো আমারে? দেখি তো কে বলতে পারো, দেখি তো কে বলতে পারো, দেখি তো কে বলতে পারো। বলো তো। 1250, 1250, 1250। দেখি আমি কি হয়। তাহলে এটার যদি 4 দিন যদি অর্ধায়ু হয়, তাহলে 4 দিন পর এটার 5000 পরমাণু থাকবে। তাহলে 4 দিন গেল। আরো 4 দিন পর 5000 থেকে 2500 পরমাণু হবে। 2500 পরমাণু হবে। আরো 4 দিন পর 1250। তাহলে টোটাল কয় দিন হলো? 12 দিন পর 1250টা পরমাণু। গুড, ভেরি গুড। পাউরুটি বিস্কুট। যারা উত্তর দিয়েছ তাদেরকে অনেক ধন্যবাদ। সেলফ বিলিফ অ্যান্ড হার্ড ওয়ার্ক উইল অলওয়েজ আর্ন ইউ সাকসেস। শেষে একটা কথাই তোমাদেরকে বলতে চাই, নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে আর কঠোর পরিশ্রম করতে হবে। এটা কথা প্রচলিত আছে, পরিশ্রম করে দিন কারোর সাথে বেইমানি করে না। তোমাদের আসলে আমি একটা কথা বাচ্চাদের বলি, বা আমি আমার নিজের পার্সোনালি একটা জিনিস বিলিভ করি, এবং মানে আমার যে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স আছে, বা আমার ওয়াইফকেও বা আমার বাচ্চাকেও আমি একটা জিনিস শিখাই, যে নিজের দুর্বলতা মা কেউ বলতে নাই। তোমার যে দুর্বলতা আছে সেটা তুমি তোমার সবচেয়ে কাছের মানুষকে, একটা মানুষের জীবনে সবচেয়ে কাছের মানুষ হয় তার মা। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তোমার যে দুর্বলতাটা থাকবে তুমি সেটা, আমি বিশ্বাস করি, আমার কাছে মনে হয় আর কি, সেটা মা কেউ বলতে নাই। কারণ সুযোগ পেলে বা প্রয়োজন হলে মাও কি করবে, সেটা ইউজ করবে। এবং সেই ক্ষেত্রে কি করতে হবে, যে কোনো কিছু অর্জন করার জন্য দুর্বলতাকে ভুলে গিয়ে হার্ড ওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম কোনোদিন তোমার সাথে বেইমানি করবে না। এবং আমি বিশ্বাস করি তুমি যদি তোমার প্রতি কনফিডেন্ট থাকো যে আমি এই কাজটা করতে পারবো, সে যে কেউই তোমার জন্য ছাড় দিতে প্রস্তুত থাকবে বা ছেড়ে দিবে। অর্থাৎ তুমি একটা জিনিস অ্যাচিভ করার জন্য তোমার ভিতরে যদি হাংরি থাকে, স্টে হাংরি স্টে ফুলিশ একটা কথা আছে স্টিভ জবসের, কারণ তুমি যদি হাংরি থাকো, তোমার ক্ষুধা দেখেই মানুষ কি করবে, তোমার জন্য সাইড হয়ে যাবে, এক সাইডে চলে যাবে। সেজন্য অনেক দোয়া রইল। আমিও তোমাদেরকে অনেক মিস করবো। প্রতি রবিবার দিন তোমাদের সাথে ক্লাস নিয়ে নিতে একটা অভ্যাসে পরিণত হয়েছিল। হয়তোবা আমরা একটা সুযোগ আছে, তোমাদের সাথে একটা কাজ করব আমরা ইনশাল্লাহ। আমরা অফলাইনে তোমাদেরকে একটা মডেল টেস্ট নিব। তোমাদের এখন তো অফলাইনে কিছু মডেল টেস্ট আমাদের চলছেই। আর যদি আমরা যখন পাবো যে তোমাদের মনে করলো এরকম হইলো যে কালকে মনে করো আমাদের হলি ক্রস বা নটরডেমে ভর্তি পরীক্ষা, আমাদের পরিকল্পনা হচ্ছে তাদের একটা তো আইডিয়া দিবে যে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে এই সাবজেক্টের মধ্যে পরীক্ষা হবে। তাহলে সেই সাবজেক্টের উপর বেস করে আমরা তোমাদের হয়তো বা অফলাইনে ঠিক আগের দিন, কারণ অনেকে ঢাকার বাইরে আছো, তারা আসতে হবে, ঢাকায় এসে তো পরীক্ষা দিতে হয়। তাহলে এরকম হতে পারে যে আগের দিন আমরা বা একদিন আগে আমরা কি করবো বলতো, একটা অফলাইন কি রাখবো বলতো, মক টেস্ট। ঠিক আছে, সিমিলার টেস্ট রাখবো। ওটা সম্পর্কে তোমাদের এই গ্রুপে তোমরা অ্যাক্টিভ থাকবে, সেখানে আমরা তোমাদেরকে ইনশাল্লাহ ডিটেলস তোমাদেরকে সাথে শেয়ার করব। সেই পর্যন্ত তোমাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করো
এবং হয়তোবা তোমাদের সাথে পরবর্তীতে অন্য কোনো কোর্সে দেখা হলেও হতে পারে। আর সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। তোমরা অনেক ভালো থাকো, আমার জন্য দোয়া করো এবং আমি তোমাদের জন্য দোয়া করি যাতে তোমরা তোমাদের স্বপ্নের কলেজে ভর্তি হতে পারো। ইভেন যদি কোনো কারণে কলেজ মিসও হয়ে যায় তাহলে তুমি তোমার স্বপ্নের ইউনিভার্সিটিতে যুক্ত হয়ে যেতে পারো কলেজ পার হওয়ার পর। ভালো থেকো সবাই, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।